Okay, dear learners, good evening everybody. আমি ডাক্তার অভিজিৎ দত্ত, বর্তমানে রেজিস্টার মেডিসিন ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। Today I will talk on systemic lupus erythematosus. You everybody know the name SLE. First of all, I like to acknowledge my younger brother Ashish Sarkar, who drawn this picture for one of my SLE book. So you can see a young lady holding a flower stick, and there are two butterflies, and below the diagram there is a picture of wolf, because SLE is compared to a wolf. SLE কে নেকড়ের সাথে তুলনা করা হয়। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলোর মধ্যে আমরা nomenclature, introduction, etiology and pathogenesis, clinical manifestation, investigation, classification criteria for SLE এবং SLE disease activity assessment কিভাবে করতে হয়, SLE ট্রিটমেন্ট কি এবং প্রগনোসিস কি, সংক্ষেপে এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল নোমেনক্লাচার, SLE কিভাবে নামকরণটি করা হলো সেই সম্পর্কে আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। SLE, S stands for systemic, L for lupus and E for erythematosus. You can see in the slide there is a diagram of wolf, নেকড়ে, একটা নেকড়ের ছবি দেওয়া আছে, বিকজ SLE রোগটাকে নেকড়ের সাথে তুলনা করা হয়। সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, সিস্টেমিক কেন বলা হয়? কারণ SLE affects many systems of the body. SLE কিন্তু শরীরের প্রায় সকল অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে, শরীরের সব সিস্টেমকে আক্রান্ত করতে পারে, যেমন স্কিন, মিউকাস মেমব্রেন, মাসকুলোস্কেলেটাল সিস্টেম, ব্লাড, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম ইত্যাদি সকল সিস্টেমকেই কিন্তু SLE এফেক্ট করতে পারে। সেজন্য SLE কে বলা হয় সিস্টেমিক। অ্যান্ড লুপাস মানে কি? লুপাস ইজ এ ল্যাটিন ওয়ার্ড হুইচ মিনস উলফ। লুপাসের মানে হচ্ছে নেকড়ে। যখন প্রথম আসলে এই রোগটির নামকরণ করা হয় তখন আসলে স্কিনে SLE যে ম্যানিফেস্টেশন গুলো হয়, যে রকমের ক্ষত তৈরি হয়, সেই ক্ষতটাকে একটা নেকড়ে বাঘের কামড়ের সাথে মানে সদৃশ্য রেখে আসলে নামটি করা হয়েছিল, সেই জন্য নামটি করা হয়েছিল লুপাস। আর ইরিথেমাটোসাস মানে হচ্ছে রেডিশ ডিসকালারেশন অফ দ্য স্কিন, মানে ত্বকের লাল রং হওয়াকে বলা হয় ইরিথেমাটোসাস। নাও ইন্ট্রোডাকশন। SLE is a chronic, occasionally life-threatening, multi-system disorder. SLE can affect virtually every organ of the body. Women are affected frequently, more frequently than men. Clinical course of SLE is highly variable among patients. মানে SLE যে গতি প্রকৃতি, কোনো রোগীর বেলায় অল্প থাকে এবং কোনো রোগীর বেলায় SLE এর মাত্রা খুবই বেশি থাকে এবং কারো মাঝামাঝি থাকে। এ কারণে বলা হয় ক্লিনিক্যাল কোর্স অফ SLE ইজ হাইলি ভেরিয়েবল অ্যামং পেশেন্ট। কোনো পেশেন্টের খুবই অল্প মাত্রায় রোগটি থাকতে পারে, আবার কোনো পেশেন্টের বেলায় রোগটির তীব্রতা অত্যন্ত ভয়াবহ হতে পারে। ইফেক্টিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেগুলার ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি মনিটরিং আর নেসেসারি ফর বেটার আউটকাম। পেশেন্টদের সঠিক মানে গতি প্রকৃতি প্রগনোসিস ভালো করার জন্য যে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা ইফেক্টিভ ম্যানেজমেন্ট এবং রেগুলার ক্লিনিক্যাল এবং ল্যাবরেটরি মনিটরিং। এপিডেমিওলজিতে প্রথমে আমরা এপিডেমিওলজির প্রধান কম্পোনেন্ট গুলো ডিসকাশন করব। কম্পোনেন্ট গুলো হতে পারে প্রিভ্যালেন্স, এজ অ্যাট অনসেট, জেন্ডার অ্যান্ড রেসিয়াল ভেরিয়েশন। তো প্রিভ্যালেন্স সম্পর্কে বলা হয়েছে যে SLE কিন্তু প্রিভ্যালেন্স অফ SLE হচ্ছে 20 থেকে 150 পার 1 লাখ পপুলেশন, অর্থাৎ প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে SLE কিন্তু 20 থেকে 150 জনের কে আক্রান্ত করতে পারে।
এই 20 থেকে 150 জন আসলে ন্যাশন টু ন্যাশন এবং বিভিন্ন স্টাডি টু স্টাডি ভেরি করে। অ্যান্ড এজ অফ অনসেট বলতে যেটা বলা হয়েছে যে প্রায় 65% এসএলইর পেশেন্টদের যখন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন শুরু হয় তখন তাদের বয়স থাকে 16 থেকে 55 মধ্যে। অর্থাৎ এসএলইর ম্যানিফেস্টেশন যখন শুরু হয় তখন ম্যাক্সিমাম রোগীদের বয়স কিন্তু 16 থেকে 55 এর মধ্যে। কিন্তু 20% পেশেন্ট 16 বছরের আগে আক্রান্ত হতে পারেন এবং 15% পেশেন্ট 55 বছরের পরেও আক্রান্ত হতে পারে। মেল ফিমেল রেশিও এখানে বলা আছে যে এসএলই ইজ এ প্রিডোমিনেন্টলি এ ডিজিজ অফ উইমেন, অর্থাৎ এসএলই মানে 100 জন পেশেন্টের মধ্যে 90 জনই হবে ফিমেল এবং মেল হবেন মাত্র 10 জন। এখানে রেশিওটা একটু মানে উল্টো করে দেখানো হয়েছে, এটা একটা মিস্টেক। মেল ফিমেল রেশিও অ্যাকচুয়ালি হবে 1:9, অর্থাৎ ফিমেল 9 মেল 1। রেস যদি বলা হয় তাহলে বলা হচ্ছে যে হায়ার প্রিভ্যালেন্স অফ এসএলই ইন এশিয়ান, আফ্রিকান এন্ড হিসপ্যানিক পপুলেশন। এশিয়া, আফ্রিকা এবং হিসপ্যানিক পপুলেশনদের মধ্যে তুলনামূলকভাবে এসএলই রোগটি একটু বেশি পরিলক্ষিত হয়। এরপরে আমরা এসএলইর ইটিওলজি একটু ডিসকাশন করব। ইটিওলজি সম্পর্কে বলা আছে, দি ইটিওলজি অফ এসএলই রিমেইনস আননোন অ্যান্ড ইট ইজ ক্লিয়ারলি মাল্টিফ্যাক্টোরিয়াল। যদিও এখনো এসএলইর সম্পূর্ণ কারণ সঠিকভাবে উদ্ঘাটন করা সম্ভব হয়নি, তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে অন্ততপক্ষে বিভিন্ন রকমের ফ্যাক্টর এখানে জড়িত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলোর মধ্যে রোল অফ জেনেটিক, হরমোনাল, ইমিউনোলজিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে এবং এসএলই যেহেতু 90% রোগীই হচ্ছে মহিলা এবং মাত্র 10% পেশেন্ট যেহেতু পুরুষ, সেজন্য কিছু হরমোনাল ফ্যাক্টর এখানে জড়িত থাকতে পারে। জেনেটিক ফ্যাক্টর, প্রথমে আমরা জেনেটিক ফ্যাক্টর যদি ডিসকাশন করি, জেনেটিক ফ্যাক্টর এখানে কেন গুরুত্বপূর্ণ? স্টাডিতে দেখা গেছে সিবলিংস অফ পেশেন্টস উইথ এসএলই are 30 times more likely to develop SLE than people without affected siblings. অর্থাৎ যে সমস্ত পেশেন্ট এসএলই পেশেন্ট তাদের ছেলে মেয়েদের কিন্তু এসএলই হওয়ার সম্ভাবনা, আর যাদের এসএলই হয়নি তাদের ছেলে মেয়েদের এসএলই হওয়ার সম্ভাবনার চেয়ে 30 গুণ বেশি। সে কারণে যেহেতু যাদের এসএলই আছে এবং তাদের ছেলে মেয়েদের এসএলই হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং বেশি হয়, সেই জন্য জেনেটিক ফ্যাক্টর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে বিবেচিত। জিনোম ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডিগুলোতে দেখা গেছে অনেক রকমের জেনেটিক অ্যাসোসিয়েশন উইথ এসএলই, অনেক ধরনের জিন রয়েছে। এখানে সংক্ষেপে আমরা কয়েকটি জিনের কথা উল্লেখ করেছি, যেমন ATG5, TREX1, DNASE1, HLA-DR2, HLA-DR3, IRF5, সেরকম STAT4, ইরাক1, এরকম অনেক ধরনের জেনেটিক অ্যাসোসিয়েশন বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। এরপরে আমরা যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো বিবেচনা করি, কি কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এখানে জড়িত আছে? এসএলইর ফ্লেয়ারের সাথে বা এসএলইর কারণ হিসাবে আমরা যে সমস্ত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বিবেচনা করে থাকি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট, অর্থাৎ সান এক্সপোজার। এছাড়া বিভিন্ন রকমের ইনফেকশন, ভাইরাসেস, ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়া, ট্রাইকানোসোমিয়াসিস, সিলিকা ডাস্ট। সিলিকা ডাস্ট কোথায় পাওয়া যায়? ক্লিনিং পাউডার, সয়েল, পটারি ম্যাটেরিয়াল অ্যান্ড সিমেন্ট, এবং সিগারেট স্মোক। স্মোকিং কে অবশ্যই মানে স্মোকিং কেও অনেক সময় বিবেচনা করা হয় যে এসএলইর একটি কারণ হতে পারে। এছাড়া হরমোনাল ফ্যাক্টর কি আছে? যেহেতু এসএলই রোগটি আমরা বলেছি যে মেলদের চাইতে ফিমেলদের বেশি আক্রান্ত করে, অর্থাৎ ফিমেল ইস টু মেল হচ্ছে 9:1, 90% পেশেন্টস আর ফিমেল, সেজন্য কিছু ফিমেল হরমোন এই এসএলইর কারণ হিসেবে আংশিকভাবে দায়ী। সেই হরমোনগুলোর মধ্যে ইনক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোল্যাক্টিন। আপনারা জানেন যে মেল পেশেন্টদের ইস্ট্রোজেন লেভেল এবং প্রোল্যাক্টিন লেভেল কম থাকে, সে কারণে সন্দেহ করা হয় যে হাই লেভেল অফ ইস্ট্রোজেন এবং প্রোল্যাক্টিন এসএলইর কারণ হতে পারে। প্যাথোজেনেসিস, এসএলই যেহেতু একটি অটোইমিউন ডিজিজ,
এবং অন্যান্য অটোইমিউন ডিজিজের মতোই এসএলইতেও যে ধরনের যে বিষয়টি এখানে ঘটে সেটা হচ্ছে একটা ইমিউন রিয়াকশন, অ্যাবারেন্ট ইমিউন রিয়াকশন, অথবা আপনারা বলতে পারেন যে হাইপার ইমিউন রিয়াকশন। তো এখানে আমরা বলেছি যে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস যাদের থাকে, সেই জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলো লিড টু ইরিভার্সিবল ব্রেকডাউন অফ ইমিউনোলজিক্যাল টলারেন্স। হোয়াট ইজ ইমিউনোলজিক্যাল টলারেন্স? আপনারা ইমিউনোলজিতে পড়েছেন যে সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে বা বডির কোনো টিস্যুর বিরুদ্ধে যে ইমিউনোলজিক্যাল রিয়াকশন না হওয়া, এটাকে বলা হয় টলারেন্স। কিন্তু এসএলই পেশেন্টের বেলায় যেটা হয়, এই যাদের জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো পজিটিভ থাকে, প্রেজেন্ট থাকে, তাদের বেলায় এই ইমিউনোলজিক্যাল টলারেন্সটা ব্রেকডাউন হয়ে যায়, যে কারণে শরীরের নিজের সেল বা টিস্যুর এগেনস্টে ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়। This aberrant immune responses against endogenous nuclear and other self antigen. আমাদের সেলের মধ্যে যে নিউক্লিয়ার অ্যান্টিজেন থাকে বা প্রোটিন থাকে এবং অন্যান্য যে টিস্যু থাকে, প্রোটিন থাকে বা সেলফ অ্যান্টিজেন থাকে, এদের এগেনস্টে একটা অ্যাবারেন্ট ইমিউন রিয়াকশন হয়। এটাই হচ্ছে প্যাথোজেনেসিস অফ এসএলই। এখানে একটা ছবি দেওয়া আছে আর কি, ছবিটি একটু অস্পষ্ট এসছে, তো আমি সংক্ষেপে যেটা বলবো যে বাম পাশে প্রথম থেকে যদি আমরা শুরু করি, এখানে ভাইরাস বা ব্যাকটেরিয়া বিভিন্ন রকমের ইনফেকশন দেওয়া আছে। ইনফেকশনের কারণে শরীরে কিছু অ্যাপোপ্টোটিক ম্যাটেরিয়াল তৈরি হয়, মানে সেল ডেথের পরে কিছু অ্যাপোপ্টোটিক ম্যাটেরিয়ালস থাকে। তো সেই অ্যাপোপ্টোটিক ম্যাটেরিয়ালস গুলো যেগুলো যারা ক্লিন করবে, মূলত ম্যাক্রোফেজ সিস্টেম এই অ্যাপোপ্টোটিক ম্যাটেরিয়াল গুলোকে ক্লিন করে বা এনগালফ করে। কিন্তু এই অ্যাপোপ্টোটিক ম্যাটেরিয়াল গুলো ঠিকমতো ক্লিয়ার আপ হয় না বলেই কিন্তু এখানে অটো অ্যান্টিজেন গুলো তৈরি হয়। তো এই যে অ্যাপোপ্টোটিক ম্যাটেরিয়াল গুলো আছে, সেগুলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল গুলো, যেমন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে আপনারা জানেন যে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, কিছু কিছু বি সেল আছে, প্লাজমা সেল আছে, আদার সেলস আছে। তো এই অ্যাপোপ্টোটিক ম্যাটেরিয়াল গুলো ডেনড্রাইটিক সেল প্রেজেন্ট করে কার কাছে? টি সেলের কাছে। টি সেল গুলো অ্যাক্টিভেটেড হয় এবং টি সেল আলটিমেটলি বি সেলকে অ্যাক্টিভেট করে। বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হয় এবং অটো অ্যান্টিবডি তৈরি হয়। অনেক রকমের অটো অ্যান্টিবডি এসএলই রোগে তৈরি হতে পারে, যেমন অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি বা সংক্ষেপে এএনএ, অ্যান্টি ডিএস ডিএনএ, অথবা অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি। তো এই অ্যান্টিজেন যে এই যে অটো অ্যান্টিবডি গুলো তৈরি হলো, এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একটা কমপ্লেক্স তৈরি হয় এবং এই কমপ্লেক্স গুলো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, সেলুলার অ্যাক্টিভেশন করে, নতুন যে সেল সেল যে সমস্ত সেল অ্যাক্টিভেশন হয়, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এবং আদার সেল, সেই সেলগুলো সাইটোকাইন রিলিজ করে এবং একটা ইনফ্লামেশন তৈরি করে, যে কারণে বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন তৈরি হয়। এখন আমরা ক্লিনিক্যাল ফিচার্স গুলো যদি ডিসকাশন করি, আমরা প্রথমেই বলেছি যে এসএলই রোগটি কিন্তু শরীরের প্রায় সকল অঙ্গকে এফেক্ট করতে পারে। এভরি সিস্টেম অ্যান্ড অর্গান ক্যান বি এফেক্টেড ইন এসএলই। সো আমরা ক্লিনিক্যাল ফিচার্স যদি ডিসকাস করি, তাহলে আমরা প্রত্যেকটি সিস্টেম অনুসারে আমরা এখানে ডিসকাস করতে পারি। যেমন এসএলই পেশেন্টের কনস্টিটিউশনাল সিমটম খুব বেশি মানে প্রিডোমিনেন্ট থাকে, যেমন প্রায় 80 থেকে 100% পেশেন্টদের ফেটিক থাকে। ফিভার থেকে 50%-এরও বেশি পেশেন্টের মায়ালজিয়া হতে পারে, ওয়েট লস হতে পারে। মাসকুলোস্কেলেটাল সিস্টেমের মধ্যে আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস অথবা আর্থ্রালজিয়া এগুলো সবচেয়ে বেশি কমন। এখন প্রায়ই কোশ্চেন করা হয় যে এসএলইতে কি রকম আর্থ্রাইটিস তৈরি হয়। এসএলই এবং রিমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে যে ধরনের ম্যানিফেস্টেশন হয়, সেখানে কিছু ভেরিয়েশন আছে। এসএলই আর্থ্রাইটিসটা কেমন হয়? পলিআর্টিকুলার, সিমেট্রিক্যাল। রিমাটয়েড আর্থ্রাইটিসেও পলিআর্টিকুলার এবং সিমেট্রিক্যাল হয়। কিন্তু এসএলই বলা হয়েছে যে ইউজুয়ালি ডাজ নট কজ ইরোশন অ্যান্ড রেয়ারলি ডিফর্মিং। এসএলই যে আর্থ্রাইটিস হয়, সেখানে কিন্তু ইউজুয়ালি নন ইরোসিভ এবং এটা ডিফর্মিটি তৈরি করে না। কিন্তু একটি রিমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু ডিফর্মিটি তৈরি করে। এখন স্কিন ইনভলভমেন্ট। স্কিন আসলে স্কিন ম্যানিফেস্টেশনকে দুভাগে ভাগ করা হয়।
ভাগ করা যেতে পারে। একটা হলো স্পেসিফিক স্কিন ম্যানিফেস্টেশন, আর কিছু আছে নন স্পেসিফিক। মানে স্পেসিফিক কেন বলা হয়, যেগুলো আসলে এসএলই তে যেগুলো হয় সেগুলোকে বলা হয় স্পেসিফিক। আর নন স্পেসিফিক ম্যানিফেস্টেশন বলতে বোঝায় এসএলই ছাড়াও অন্য অন্য ডিজিজেও কিন্তু এই ধরনের ম্যানিফেস্টেশন হতে পারে। তাহলে স্পেসিফিক ম্যানিফেস্টেশন গুলোকে আবার আমরা তিনটি ব্রড হেডিং এ ভাগ করতে পারি। সেটা হলো একিউট, সাবএকিউট এবং ক্রনিক কিউটেনিয়াস লুপাস ইরিথেমাটোসাস। অর্থাৎ একিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস, সাবএকিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস এবং ক্রনিক কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস। আর নন স্পেসিফিক লেশন গুলোর মধ্যে, মানে যেগুলো অন্যান্য ডিজিজেও পাওয়া যেতে পারে এসিলি ছাড়া, সেগুলোর মধ্যে ভাস্কিউলাইটিস হতে পারে, থ্রোম্বোফ্লেবাইটিস হতে পারে, বুলাস লেশন হতে পারে, আর্টিকেরিয়া, অ্যালোপেশিয়া এগুলো হতে পারে। এখন মেজর ক্যাটেগরিজ অফ কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস আমরা বলেছি যে স্কিন ম্যানিফেস্টেশন, মানে স্পেসিফিক যে সমস্ত ম্যানিফেস্টেশন আছে সেগুলোকে তিনটি ব্রড হেডিং এ ডিসকাশন করা হয়। একটা হচ্ছে একিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস, আর একটা বলছি আমরা সাবএকিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস এবং ক্রনিক কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস। একিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস এর মধ্যে কি কি হতে পারে, যেগুলো বলা হয়েছে, এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, লোকালাইজড এবং জেনারেলাইজড, আর হচ্ছে টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস লাইক ইরাপশন। তো লোকালাইজড একিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস এর সবচেয়ে কমন এক্সাম্পল কি, মেলার র্যাশ, বাটারফ্লাই র্যাশ। মেলার র্যাশ, বাটারফ্লাই র্যাশ এগুলো দেখলেই আমাদের সকলেরই এসিলির কথা মনে পড়ে, এটা হচ্ছে লোকালাইজ। আবার এই যে মেলার র্যাশ হয় মানে লাল লাল দাগ পড়ে মুখে নাকের দুপাশে, ন্যাজোলেবিয়াল ফোল্ডকে ইনভলভ না করে, এরকম লাল লাল দাগ সারা শরীরে যখন ইনভলভ করে তখন সেটাকে বলা হয়, বা শরীরের বিভিন্ন জায়গায় যখন ইনভলভ হয় তখন সেটাকে আমরা বলবো জেনারেলাইজ একিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস। সাবএকিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস মূলত দুই রকমের, একটা হচ্ছে অ্যানুলার ভ্যারাইটি আর একটা হচ্ছে পেপুলোস্কোমাস অথবা সোরিয়াফর্ম ভ্যারাইটি। এবারে ক্রনিক কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস অনেক রকমের হতে পারে। আপনারা একটু শুধু নামগুলো দেখতে পারেন যে এটাকে বলা হয় লোকালাইজড ডিসকয়েড লুপাস ইরিথেমাটোসাস, এটা আবার জেনারেলাইজড ডিসকয়েড লুপাস ইরিথেমাটোসাস হতে পারে। এরকম হাইপারট্রফিক ডিএলই, মিউকোসাল ডিএলই, লুপাস পেনিকুলাইটিস হতে পারে, লুপাস টিউমিডাস হতে পারে এবং সি ব্লেইন লুপাস ইরিথেমাটোসাস হতে পারে। নামগুলো একটু বিদঘুটে লাগতে পারে, মানে আপনারা যারা বিগিনার আছেন জাস্ট নামগুলো একটু আপনারা শুনে রাখুন। এখন এখানে আমরা একটা এসএলইর ইমেজ দিয়েছি। দেখুন একিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস, যেটাকে আমরা বলি মেলার র্যাশ। এসএলইতে যে বাটারফ্লাই র্যাশ হয় বা মেলার র্যাশ হয়, এটা একটা এক্সাম্পল অফ ক্লাসিক্যাল ডায়াগ্রাম অফ এ মেলার র্যাশ। দেখুন যে নাকের দুপাশে বাটারফ্লাই এর মতো ইরিথেমাটাস র্যাশ, কিন্তু ন্যাজোলেবিয়াল যে ফোল্ড আছে সেই ন্যাজোলেবিয়াল ফোল্ড কিন্তু ইনভলভ হয়নি। তো এটা একটা acute cutaneous lupus erythematosus rash, মেলার র্যাশ, or you can say butterfly rash। এখানে একটা সাবএকিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস এর ডায়াগ্রাম দেওয়া আছে। আমরা বলেছি সাবএকিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস এর র্যাশ প্রধানত দুই রকমের, একটা এনুলার আর একটা সোরিয়াফর্ম। এখানে এনুলার ভ্যারাইটির র্যাশ দেওয়া আছে, দেখুন গোল গোল যে সার্কামস্ক্রাইবড বিভিন্ন রকমের র্যাশ, মাঝখানে হিলিং হয়ে গেছে কিন্তু পেরিফেরাল বর্ডার গুলো অ্যাক্টিভ এবং ইরিথেমাটাস। এটাকে বলা হয় এনুলার সাবএকিউট কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস। এখন আমরা ক্রনিক কিউটিনিয়াস লুপাস ইরিথেমাটোসাস এর মধ্যে আমরা একটা বলেছি যে ডিএলই, ডিসকয়েড লুপাস ইরিথেমাটোসাস। দেখুন ডিসকয়েড লুপাস ইরিথেমাটোসাসটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড একটা র্যাশ হবে এবং সেখানে স্কার ফর্মেশন হবে। যেটা একিউট র্যাশ বা সাবএকিউট র্যাশ সেখানে কিন্তু স্কার ফর্মেশন হয় না, কিন্তু যেটা ক্রনিক র্যাশ বা ডিসকয়েড লুপাস ইরিথেমাটোসাস এখানে কিন্তু পেশেন্টদের স্কার ফর্মেশন হয়ে গেছে। এখানে পেশেন্টদের চিকের উপর, গালের উপর একটা দুটো কয়েকটা লেশন আমরা দেখতে পাচ্ছি
এগুলোতে কিন্তু স্কার ফর্মেশন হয়ে গেছে বা ডিফর্মিটি তৈরি হয়ে গেছে। এই জন্য এটাকে আমরা বলবো ডিএডি বা ডিসকয়েড সুপারসিডেজ হেমাটোসাস। এখন মিউকাস মেমব্রেনে কি রকম হতে পারে? মূলত দুটো ফিচার আছে মিউকাস মেমব্রেনে, ওরাল আলসার এন্ড নেজাল আলসার। ওরাল আলসার বা নেজাল আলসার গুলো ইউজুয়ালি পেইনলেস আলসার উইথ সারাউন্ডিং ইরেথেমা অন হার্ড অর সফট প্যালেট। এটা মুখের ভিতরে যে কোনো জায়গায় হতে পারে, হার্ড প্যালেট হতে পারে, সফট প্যালেটে হতে পারে। তবে হার্ড প্যালেট সাধারণত বেশি দেখা যায়। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখুন মুখের ছবিটি কিছুটা অস্পষ্ট আসছে। এখানে হার্ড প্যালেট, পেশেন্টের হার্ড প্যালেটে একটা আলসার আমরা দেখতে পাচ্ছি, টিপিক্যাল আলসার অফ এসএলই, ওরাল আলসার। ভাস্কুলার কিছু ডিজিজ, ভেসেল ইনভলভমেন্ট হতে পারে। ভাস্কুলার ইনভলভমেন্ট হলে কি কি ধরনের ম্যানিফেস্টেশন হতে পারে? আপ টু 50% অফ দ্য পেশেন্ট মে হ্যাভ রেনল্ডস ফেনোমেনন। রেনল্ডস ফেনোমেননটা কি? আমরা বলেছি যে এক্সপোজার, কোল্ড এক্সপোজার হলে আমাদের ফিঙ্গার এবং টো এগুলোতে শার্প ডিমার্কেশন বা কালার চেঞ্জ হবে। অর্থাৎ আক্রান্ত পেশেন্টের যাদের রেনল্ডস ফেনোমেনন থাকবে, তাদের হাত যদি ঠান্ডার মধ্যে নেওয়া হয়, ফ্রিজের কোনো কিছু ধরলে বা ঠান্ডা পানিতে হাত দিলে হাতের আঙ্গুলগুলোর সিকুয়েন্সিয়াল কালার চেঞ্জ হবে, রং পরিবর্তন হবে। প্রথমে এখানে যেহেতু ডিজিটাল ভেসেল গুলোর স্পাজম হয়, তাহলে কি হবে? প্রথমে পেল হয়ে যাবে, যেহেতু রক্ত থাকবে না পেল হয়ে যাবে। এরপরে যেহেতু রক্তের অভাবের কারণে এখানে ইস্কেমিয়া, টিস্যু ইস্কেমিয়া ডেভেলপ করবে, সায়ানোসিস ডেভেলপ করতে পারে। কিন্তু পরবর্তীতে যখন আবার আমরা রিওয়ার্মিং করব, হাতটাকে যখন গরম করব, তখন আমরা দেখতে পাবো পেশেন্টদের সেটা ইরেথেমাটাস একটা রূপ নিয়েছে। তার মানে সিকুয়েন্সিয়াল চেঞ্জেস অফ কালার ফ্রম পেল টু ব্লুইশ টু ইরেথেমাটাস বা রেডিশ, এটাকে বলা হয় রেনল্ডস ফেনোমেনন। ভাস্কুলাইটিস হতে পারে। ভাস্কুলাইটিস ইউজুয়ালি এসএলই পেশেন্টদের জন্য স্মল ভেসেল ভাস্কুলাইটিস হয়। অর্থাৎ স্মল ভেসেল ভাস্কুলাইটিসের প্রেজেন্টেশন কি? পালপাবল পারপুরা। পারপুরা যদি পেটে কি বা পারপুরা যদি পালপাবল হয়, তাহলে আমরা চিন্তা করি এটা ভাস্কুলাইটিস। আর যদি পালপাবল না হয়, তাহলে আমরা চিন্তা করি অনেক কারণ হতে পারে, যেমন থ্রোম্বোসাইটোপেনিয়া। ভাস্কুলাইটিসে আলসার হতে পারে। তাহলে পালপাবল পেটে কি এবং আলসার, দিস ইজ দ্য মোস্ট কমন ম্যানিফেস্টেশন অফ ভাস্কুলাইটিস ইন এসএল। এছাড়া থ্রোম্বোএম্বোলিক ডিজিজ হতে পারে। থ্রোম্বোএম্বোলিক ডিজিজ বলতে ভেনাস থ্রোম্বোএম্বোলিজম এবং আর্টারিয়াল থ্রোম্বোএম্বোলিজম। তো এসএলইতে আসলে যখন থ্রোম্বোএম্বোলিক ডিজিজ হয়, তখন আমরা সাধারণত চিন্তা করি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। নাও renal manifestation, one of the vital manifestation in case of SLE. Renal involvement may occur in 40 to 70% of the patient. Renal involvement হলে আমরা বলি লুপাস নেফ্রাইটিস। এসএলইতে রেনাল ইনভলভমেন্টকে বলা হয় লুপাস নেফ্রাইটিস। এই লুপাস নেফ্রাইটিসের 6টি ভাগ রয়েছে, ক্লাস 1 to 6 লুপাস নেফ্রাইটিস। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4, 5, ক্লাস 6 এগুলো বিভিন্ন নাম দেওয়া আছে। ক্লাস 1 হচ্ছে মিনিমাল মেসেঞ্জিয়াল লুপাস নেফ্রাইটিস, ক্লাস 2 হচ্ছে মেসেঞ্জিয়াল প্রলিফারেটিভ লুপাস নেফ্রাইটিস, ক্লাস 3 হচ্ছে ফোকাল লুপাস নেফ্রাইটিস, ক্লাস 4 ডিফিউজ লুপাস নেফ্রাইটিস, ক্লাস 5 হচ্ছে লুপাস মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এবং ক্লাস 6 হচ্ছে অ্যাডভান্সড স্ক্লেরোজিং লুপাস নেফ্রাইটিস। হেমাটোলজিক্যাল অ্যাবনর্মালিটি কি কি হতে পারে? ডব্লিউবিসি, আরবিসি এবং থ্রোম্বোসাইট সব কাউন্টই কমে যেতে পারে। তার মানে অ্যানিমিয়া হতে পারে, লিউকোপেনিয়া হতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে। কমন অ্যানিমিয়ার মধ্যে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ এবং অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। কার্ডিয়াক ডিজিজের মধ্যে কি কি হতে পারে? পেরিকার্ডাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, এন্ডোকার্ডাইটিস হতে পারে। পেরিকার্ডাইটিস হলে পেরিকার্ডিয়াল ইফিউশন থাকতে পারে। আর এসিলিক যে এন্ডোকার্ডাইটিস হয়, এটাকে কমনলি বলা হয় লিডম্যান স্যাক্স এন্ডোকার্ডাইটিস। পালমোনারি ইনভলভমেন্ট, দেখুন যে পালমোনারি অনেক রকমের ইনভলভমেন্ট আছে। সবচেয়ে কমন হচ্ছে প্লুরাইটিস উইথ অর উইদাউট প্লুরাল ইফিউশন। এছাড়া লুপাস নিউমোনাইটিস হতে পারে, যেটা একটা লুপাস ইমার্জেন্সি হিসেবে গণ্য করা হয়।
এছাড়া ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে, পালমোনারি হাইপারটেনশন হতে পারে, লাংস ছোট হয়ে যেতে পারে যেটাকে বলা হয় শ্রিঙ্কিং লাং সিনড্রোম, এবং আরেকটি লুপাস ইমার্জেন্সি অ্যালভিওলার হিমোরেজ, খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন। এই ধরনের ম্যানিফেস্টেশন গুলো হতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনভলভমেন্টও অনেক রকমের রয়েছে, ইসোফেজাইটিস, সিউডো অবস্ট্রাকশন, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, লুপাস হেপাটাইটিস, প্যানক্রিয়েটাইটিস হতে পারে, এবং আরেকটি এসএলইর মানে ইমার্জেন্সি সিচুয়েশন মেসেন্ট্রিক ভাস্কুলাইটিস বলা হয়, সেটা হতে পারে, এবং অ্যাসাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, অর্থাৎ পেরিটোনাইটিস হতে পারে। নিউরোসাইকিয়াট্রিক ইনভলভমেন্ট, অনেক রকমের নিউরোসাইকিয়াট্রিক ইনভলভমেন্ট হতে পারে, যেমন কগনিটিভ ডিসফাংশন, অর্গানিক ব্রেইন সিনড্রোম, ডেলিরিয়াম, সাইকোসিস, সাইকোসিস অ্যান্ড সিজার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যানিফেস্টেশন এবং সবচেয়ে কমন ম্যানিফেস্টেশন। এছাড়া লুপাস হেডেক হতে পারে, এবং আদার কিছু ক্লিনিক্যাল ফিচার আছে, আদার কিছু ম্যানিফেস্টেশন আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি, মুভমেন্ট ডিসঅর্ডার, ক্রানিয়াল নিউরোপ্যাথি হতে পারে, এসএলইতে কিন্তু মেনিনজাইটিস হতে পারে, এবং ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে। অপথ্যালমোলজিক ইনভলভমেন্ট, চোখে কি কি হতে পারে? কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা অথবা ড্রাই আইজ বলা হয়, সেটা হতে পারে। রেটিনাল ভাস্কুলোপ্যাথি হতে পারে, এখানে কটন উল স্পট পাওয়া যেতে পারে। অপটিক যে নার্ভ আছে সেই অপটিক নিউরোপ্যাথি হতে পারে, এখানে করয়েডোপ্যাথি হতে পারে, ইপি স্ক্লেরাইটিস, অ্যান্টিরিয়র ইউভাইটিস, এইসব ম্যানিফেস্টেশন কিন্তু এসএলইতে হতে পারে। এছাড়া আরো অনেক রকমের ম্যানিফেস্টেশন আছে, তার মধ্যে লিম্ফ্যাডেনোপ্যাথি, স্প্লিনোমেগালি, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম নামে একটি সিনড্রোম আছে, যেখানে যেখানে এসএলই পেশেন্টদের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি থাকে, এবং সেই ধরনের পেশেন্টদের সাধারণত দু রকমের ম্যানিফেস্টেশন হতে পারে। একটা হচ্ছে ভেনাস থ্রোম্বোসিস বা ডিপ ভেইন থ্রোম্বোসিস, এবং প্রেগনেন্সি লস, বারবার প্রেগনেন্সি লস হয়ে যেতে পারে, সেটা আইউডি হতে পারে অথবা অ্যাবর্শন হয়ে যেতে পারে। এছাড়া ফাইব্রোমায়ালজিয়া হতে পারে, অস্টিওনেক্রোসিস, অস্টিওপোরোসিস, ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশন অ্যান্ড অ্যাসোসিয়েশন উইথ আদার অটোইমিউন ডিজিজ হতে পারে। এখন আমরা সংক্ষেপে কিছু ইনভেস্টিগেশন ডিসকাশন করব, এসএলই পেশেন্টদের কিভাবে ইনভেস্টিগেশন করা হয়। এসএলই পেশেন্ট অনেক সময় লং কেসে থাকতে পারে আপনাদেরকে, অথবা রিটেন কোশ্চেনেও আসতে পারে যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট এ কেস অফ এসএলই, অথবা লং কেসে থাকলো তখন খুবই কমনলি জিজ্ঞেস করা হয়, মানে স্টুডেন্টদের জিজ্ঞেস করা হয় যে কি কি ইনভেস্টিগেশন করবে। তো সেই ইনভেস্টিগেশন গুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটি হচ্ছে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। আমরা কি কি ইনভেস্টিগেশন করব? আমরা একটা ইউরিন অ্যানালাইসিস করব। ইউরিনে কি কি হতে পারে? রেনাল ইনভলভমেন্ট যদি থাকে তাহলে পেশেন্টের হেমাসিউরিয়া পেতে পারি, আমরা পাইউরিয়া পেতে পারি, মানে ডব্লিউবিসি কাউন্ট অনেক বেশি পেতে পারি, পেশেন্টের প্রোটিনিউরিয়া থাকতে পারে, এবং সেলুলার কাস্ট থাকতে পারে। এরপরে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি কি পেতে পারি? আমরা বলেছি যে এসএলইতে যে আমাদের তিনটি সেল লাইন আছে, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, সবই কমে যেতে পারে, অর্থাৎ পেশেন্টের লিউকোপেনিয়া পেতে পারি, আমরা এনিমিয়া পেতে পারি, এবং থ্রোম্বোসাইটোপেনিয়া পেতে পারি। আমরা ইএসআর এবং সিআরপি এসএলইতে ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট এবং ফ্রি রিঅ্যাক্টিভ প্রোটিন, এগুলো যেহেতু একিউট ফেজ প্রোটিন, যে কোনো ইনফ্লামেশন এবং ইনফেকশনে বেড়ে যায়, এসএলইতেও কিন্তু আমরা ইএসআর এবং সিআরপি যখন এসএলইর অ্যাক্টিভ ডিজিজ থাকবে তখন আমরা হাই পেতে পারি। এছাড়া আমরা সিরাম ক্রিয়েটিনিন করতে পারি যদি রেনাল ইনভলভমেন্ট হয়, অর্থাৎ লুপাস নেফ্রাইটিস যদি থাকে তাহলে আমরা সিরাম ক্রিয়েটিনিন হাই পেতে পারি। আমরা অটো অ্যান্টিবডি টেস্ট করতে পারি। এসএলই যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ, এখানে বিভিন্ন রকমের অটো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকতে পারে। সবচেয়ে কমন অটো অ্যান্টিবডি কি কি আছে? অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এএনএ, এছাড়া অ্যান্টি ডিএসডিএনএ, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, অ্যান্টি রো অথবা অ্যান্টি এসএসএ, অ্যান্টি লা অথবা অ্যান্টি এসএসবি, এই ধরনের অ্যান্টিবডি থাকতে পারে। এছাড়া অ্যান্টি ফসফোলিপিড কিছু অ্যান্টিবডি প্রেজেন্ট থাকতে পারে,
যেটাকে বলা হয় অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যদি সাথে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকে। এছাড়া আমরা কমপ্লিমেন্ট দেখতে পারি, কমপ্লিমেন্ট C3, C4 অথবা CH50। এই কমপ্লিমেন্ট লেভেলগুলো অনেক সময় অ্যাক্টিভ ডিজিজে কমে যায়। এছাড়া আমরা কিছু ইমেজিং স্টাডি করতে পারি, যেমন আলট্রাসোনোগ্রাম অফ দ্য জয়েন্ট করতে পারি। যদি জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে পেশেন্টের জয়েন্ট আলট্রাসোনোগ্রাম করলে আমরা কি পেতে পারি, যেহেতু সাইনোভাইটিস থাকবে অর্থাৎ আর্থ্রাইটিস থাকবে তাহলে আমরা সাইনোভাইটিস পেতে পারি। অনেক সময় টেনোসাইনোভাইটিসও পাওয়া যেতে পারে। যদি পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট হয় অর্থাৎ কিডনি আক্রান্ত হয় তাহলে আমরা কিডনি সাইজ, অনেক সময় লুপাস নেফ্রাইটিস হয়ে পেশেন্টের সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে। সিকেডি হলে রেনাল কর্টেক্স গুলো লস হয়ে যায়, তখন কিডনি সাইজ ছোট হয়ে আসে। আমরা একটা চেস্ট এক্সরে করতে পারি। যদি লুপাস সেরোসাইটিস থাকে মানে প্লুরাইটিস যদি থাকে তাহলে প্লুরাল ইফিউশন পেতে পারি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ পেতে পারি। অনেক সময় যদি পেরিকার্ডাইটিস বা পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে তাহলে আমরা কার্ডিওমেগালি পেতে পারি। আমরা যেহেতু হার্ট ইনভলভমেন্ট হতে পারে সেক্ষেত্রে আমরা ইকোকার্ডিওগ্রাফি করতে পারি। ইকোকার্ডিওগ্রাফি করে আমরা দেখতে পারি পেরিকার্ডিয়াল কোনো ইনভলভমেন্ট আছে কিনা অর্থাৎ পেরিকার্ডিয়াল ইফিউশন আছে কিনা। এছাড়া অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে স্ট্রোক হতে পারে এবং এন্ডোকার্ডাইটিস থাকতে পারে। সেক্ষেত্রে সোর্স অফ এম্বোলাই আছে কিনা বা পালমোনারি আর্টারি প্রেসার দেখতে পারি। যদি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে এবং পেশেন্টের ভালভুলার লেশন আমরা ফাইন্ড আউট করতে পারি। সিটি স্ক্যান আমরা কখন করি, যখন সাসপেক্টেড পেশেন্টের, যদি আমরা সাসপেক্ট করি প্যানক্রিয়াটাইটিস আছে অথবা মেজেন্টেরিক ভাস্কুলাইটিস যদি থাকে তাহলে আমরা অ্যাবডোমেনের সিটি স্ক্যান করতে পারি। যদি আমরা সন্দেহ করি পেশেন্টদের ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে বা ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ আছে সেক্ষেত্রে আমরা চেস্টের সিটি করতে পারি। এমআরআই কখন করা হয়, যখন ব্রেইন ইনভলভমেন্ট হয় অর্থাৎ ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে অথবা কগনিটিভ ডিসফাংশন যদি থাকে তাহলে আমরা এমআরআই করতে পারি। এছাড়া বায়োপসি করতে পারি। যে অর্গানগুলো ইনভলভ হয়েছে পার্টিকুলারলি যখন স্কিন এবং কিডনি ইনভলভমেন্ট হবে, যেমন লুপাস নেফ্রাইটিস। লুপাস নেফ্রাইটিসের কোন ধরনের লুপাস নেফ্রাইটিস, আমরা যে বলেছি যে লুপাস নেফ্রাইটিস আছে ক্লাস 1 টু ক্লাস 6, তো কোন ক্লাসের লুপাস নেফ্রাইটিস হলো সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা রেনাল বায়োপসি করতে পারি। এডিশনাল স্টাডি, এছাড়া আরো কিছু কিছু স্টাডি রয়েছে যে সেগুলো আমরা অ্যাকর্ডিং টু পেশেন্ট, সিলেক্টেড পেশেন্টদের ক্ষেত্রে আমরা করতে পারি। যেমন একটা ইসিজি করে দেখতে পারি পেরিকার্ডাইটিস, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। আমরা টেস্ট টু অ্যাসেস পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম হলে অনেক সময় আমরা সিটি পালমোনারি এনজিওগ্রাম করতে পারি। একটা টেস্ট আছে ডিএলসিও, ডিফিউজিং ক্যাপাসিটি অফ কার্বন মনোক্সাইড। যদি পালমোনারি হিমোরেজ হয়, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয় সেক্ষেত্রে আমরা ডিএলসিও করতে পারি। এখন এসএলই ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া রয়েছে। এসএলইতে অনেক রকমের ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি এসিআর ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে সিলিক ক্রাইটেরিয়া। তো অনেক সময় যদিও আপনারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট কিন্তু কখনো কখনো কিন্তু এই এসিআর ক্রাইটেরিয়া আপনাদেরকে পরীক্ষার সময় বা ভাইভা বোর্ডে টেবিল ভাইভা যখন হবে তখন কিন্তু জিজ্ঞেস করতে পারে যে টেল সাম ক্রাইটেরিয়া অর সাম পয়েন্ট অন এসিআর ক্রাইটেরিয়া। তাহলে সিলিক ক্রাইটেরিয়া মূলত পোস্ট গ্রাজুয়েট লেভেল অফ স্টাডি ফর রিউমাটোলজিস্ট। এই এসিআর এবং সিলিক এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু রিসার্চ পারপাসে ব্যবহার করা হয়। কখনো কখনো প্র্যাকটিক্যাল পারপাসেও এই ক্রাইটেরিয়া গুলোকে ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা এসিআর ক্রাইটেরিয়া সম্পর্কে ডিসকাস করব। আমরা প্রথম লেকচারে কিন্তু এসিআর ক্রাইটেরিয়া বলেছিলাম। এসিআর ক্রাইটেরিয়াতে 11টি ম্যানিফেস্টেশনের কথা বলা আছে। সেই 11টি ম্যানিফেস্টেশনের মধ্যে 4টি ক্রাইটেরিয়া যদি কমপক্ষে প্রেজেন্ট থাকে তাহলে আমরা সেই পেশেন্টকে ক্লাসিফাই করতে পারবো যে এসএলই পেশেন্টের এসএলই হিসাবে আমরা ক্লাসিফাই করতে পারবো যদি এই 11টা ক্রাইটেরিয়ার মধ্যে 4টি ক্রাইটেরিয়া থাকে। কি ক্রাইটেরিয়া আছে এইটা আপনাদের একটু মানে মনে রাখতে হবে, কারণ এটা মাঝে মাঝে টিচাররা কিন্তু আপনাদেরকে কোশ্চেন করবে। মেলার র্যাশ,
ডিসকয়েড র্যাশ, ফটোসেন্সিটিভিটি, ওরাল আলসার, আর্থ্রাইটিস। এই 5টা ক্রাইটেরিয়া আসলে সকলেরই মনে থাকে, কিন্তু এছাড়া বাকিগুলো মনে রাখা আসলে সহজ। যেমন সেরোসাইটিস হতে পারে, সেরোসাইটিস মানে প্লুরাল ইফিউশন, পেরিকার্ডাইটিস, অ্যাসাইটিস এইগুলো। রেনাল ডিসঅর্ডার হতে পারে, নিউরোলজিক ডিসঅর্ডার আছে, হেমাটোলজিক ডিসঅর্ডার আছে, ইমিউনোলজিক ডিসঅর্ডার আছে। তাহলে এই কয়েকটা ডিসঅর্ডার দিয়ে কিন্তু মনে রাখা যায় সহজেই। রেনাল ডিসঅর্ডার, নিউরোলজিক ডিসঅর্ডার, হেমাটোলজিক ডিসঅর্ডার, ইমিউনোলজিক ডিসঅর্ডার। ইমিউনোলজিক ডিসঅর্ডার বলতে বোঝায় এখানে বিভিন্ন রকমের অ্যান্টিবডি প্রেজেন্ট থাকতে পারে, যেমন অ্যান্টি-ডিএসডিএনএ। এছাড়া 11 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে এএনএ, মানে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ থাকা। এই 11টি ক্রাইটেরিয়া আপনাদেরকে মনে রাখতে হবে। এবং এখানে এসিআর ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া বলা হয় যদি কমপক্ষে 4টি ক্রাইটেরিয়া প্রেজেন্ট থাকে, তাহলে আমরা সেই পেশেন্টকে ক্লাসিফাই করতে পারবো এসএলই হিসাবে। এখন এসএলই ডিজিজটি আসলে কিরকম? এসএলই রোগটা হলো এরকম যে কখনো কখনো রোগটি প্রচন্ড তীব্রতা নিয়ে পেশেন্টকে আক্রান্ত করে, সেটাকে বলা হয় ফ্লেয়ার, মানে লুপাস ফ্লেয়ার। আবার এই লুপাস ফ্লেয়ারকে আমাদের খুব অ্যাগ্রেসিভ ভাবে বা অ্যাক্টিভ ভাবে ম্যানেজ করতে হয়। যখন ম্যানেজমেন্ট দেওয়া হয় তখন কিন্তু এই এসএলই রোগের অ্যাক্টিভিটি মানে তীব্রতা কমে যেতে পারে, কমে একদম স্বাভাবিক হয়ে যেতে পারে, সেটাকে বলা হয় রেমিশন। তাহলে ফ্লেয়ার কি? ফ্লেয়ার হচ্ছে যখন এসএলই রোগটি হঠাৎ করে এটার মাত্রা বেড়ে যাবে বা এসএলই রোগটির তীব্রতা বেড়ে যাবে, তখন এটাকে আমরা বলবো ফ্লেয়ার, অর্থাৎ লুপাস ফ্লেয়ার বা অ্যাক্টিভ ডিজিজ। কিন্তু যখন ট্রিটমেন্ট দিয়ে রোগটির তীব্রতাটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, মানে তীব্রতা কমে যাবে, অ্যাক্টিভিটি কমে যাবে, সেটাকে আমরা বলি রিমিশন। তো এই এসএলই যখন অ্যাক্টিভ থাকে সেটা আবার বা ফ্লেয়ার থাকে, লুপাস যে ফ্লেয়ার হয় সেটাকে আবার মাইল্ড, মডারেট, সিভিয়ার এই 3 ভাগে ভাগ করা হয়। এবং মাইল্ড, মডারেট, সিভিয়ার এই 3 রকমের ফ্লেয়ারের ট্রিটমেন্টও কিন্তু ভিন্ন রকম। এ কারণে ডিজিজ অ্যাক্টিভিটি অ্যাসেসমেন্ট করা খুবই জরুরি। এবং ডিজিজ অ্যাক্টিভিটি অ্যাসেসমেন্টের জন্য অনেক রকমের টুলস রয়েছে, অনেক রকমের স্কোরিং সিস্টেম রয়েছে। সবচেয়ে কমন সিস্টেম হচ্ছে প্রথম যেটা আমরা উল্লেখ করেছি যে এসএলই বা সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স 2K বা সেলেদাই 2K, এটা হচ্ছে সবচেয়ে বেশি কমনলি ইউজ করা হয়। এছাড়া দেখুন যে স্লাম আর আছে, একলাম আছে এবং বিলাগ 2004 আছে। তাহলে এই যে সেলেদাই, স্লাম, একলাম, বিলাগ এই যে টুলগুলো, এগুলো মূলত রিসার্চ পারপাসে ইউজ করা হয়, কিন্তু কখনো কখনো প্র্যাকটিক্যালি আমাদের ম্যানেজমেন্টের জন্য খুবই প্রয়োজন হতে পারে। আমি এক্সাম্পল হিসাবে মানে বলতে চাচ্ছি যে যেমন সেলেদাই একটা স্কোর। তো এই যে সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স বা সেলেদাই, এটা যদি এই স্কোরটি যদি 12-র বেশি হয় তাহলে আমরা বলবো সিভিয়ার এসএলই বা সিভিয়ার ফ্লেয়ার। যদি 3-এর বেশি হয় কিন্তু 12 পর্যন্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো মাইল্ড অর মডারেট ফ্লেয়ার বা মাইল্ড অর মডারেট এসএলই। যদি 3 বা তার কম হয় তাহলে আমরা মনে করব নো ফ্লেয়ার, মানে ইনঅ্যাক্টিভ ডিজিজ বা পেশেন্ট রিমিশনে আছে। ট্রিটমেন্ট, আমরা ট্রিটমেন্ট সংক্ষেপে ডিসকাস করব। সেই ট্রিটমেন্টে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন ফার্মাকোলজিক অ্যান্ড প্রিভেন্টিভ ইন্টারভেনশন, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল থেরাপি। অথবা আপনারা বলতে পারেন যে কিছু আছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট মানে ওষুধ ছাড়া চিকিৎসা, এবং কিছু আছে প্রিভেন্টিভ ইন্টারভেনশন মানে যাতে অন্য কোনো ধরনের কোমরবিডিটি আক্রান্ত না করতে পারে, আর আছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট মানে ওষুধ দিয়ে চিকিৎসা। তাহলে নন ফার্মাকোলজিক্যাল, প্রিভেন্টিভ অ্যান্ড ফার্মাকোলজিক থেরাপি। নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ থেরাপির মধ্যে কি কি আছে? যেহেতু আমরা এসএলইর আমরা যখন প্যাথোজেনেসিস ডিসকাশন করেছি তখন কিন্তু আমরা বলেছিলাম যে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, এবং সেই একটা গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিন্তু ছিল আল্ট্রাভায়োলেট লাইট অথবা সানলাইট, সান এক্সপোজার। সে কারণে সান প্রোটেকশন খুব জরুরি, কারণ এই এক্সপোজার টু সান কিন্তু লুপাস ফ্লেয়ার করে দিতে পারে। সে কারণে 1 নম্বর হচ্ছে সান প্রোটেকশন। সান প্রোটেকশন বলতে অ্যাভয়েড অফ সান,
যেমন সূর্যের আলোতে রোদে বের হলে ছাতা নিয়ে বের হওয়া, সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা, অথবা সূর্যের আলো প্রতিরোধক বস্ত্র বা কাপড় ব্যবহার করা। এরপরে আমরা বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট এবং নিউট্রিশন। এসিডির পেশেন্টদের অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট এবং নিউট্রিশন খুবই জরুরি। এসিডির পেশেন্টের জন্য কোন ধরনের ডায়েট অ্যাপ্রোপ্রিয়েট? অ্যাকচুয়ালি এসিডি পেশেন্টের জন্য লো সল্ট, লেস ফ্যাট এবং হাই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দরকার। যারা এসিডি পেশেন্ট তারা কম লবণ খাবেন, কম ফ্যাট খাবেন, হাই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবেন, যেমন দুধ, মাছ, ডিম, পনির। এগুলো হচ্ছে ক্যালসিয়াম খুব বেশি থাকে। তাহলে হাই ক্যালসিয়াম, হাই ভিটামিন ডি, অল্প লবণ, অল্প ফ্যাট। এসিডিক পেশেন্টদের যেহেতু কার্ডিওভাস্কুলার মর্টালিটি বেশি থাকে, ঝুঁকি বেশি থাকে, সেই জন্য প্রতিদিন এক্সারসাইজ করা উচিত। অবশ্যই যেহেতু এসিডিক পেশেন্টদের কার্ডিওভাস্কুলার ঝুঁকি অনেক বেশি থাকে, সেজন্য স্মোকিং সিসেশন করতে হবে। এবং এসিডিক পেশেন্টদের যেহেতু এটা একটা অটোইমিউন ডিজিজ, এখানে মানে পেশেন্টদের ইমিউনিটি খুব কম থাকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। তাছাড়া এসিডিক পেশেন্টদের কিছু ড্রাগ ইউজ করা হয়, মানে ডিজিজ মডিফাইং ড্রাগ ব্যবহার করা হয়, যেগুলো ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট। সেই ড্রাগগুলো পেশেন্টদের ইমিউনিটিকে অনেক কমিয়ে দিতে পারে। এ কারণে পেশেন্টদের যেহেতু ইমিউনিটি অনেক কম থাকে, পেশেন্টদের সংক্রামক ব্যাধি বা বিভিন্ন রকমের ইনফেকশন হওয়ার ঝুঁকি কিন্তু বেশি থাকে। সেই ঝুঁকি কমানোর জন্য, যাতে পেশেন্টদের নিউমোনিয়া না হয়, ইনফ্লুয়েঞ্জা না হয়, সে কারণে আমরা নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন কিন্তু প্রত্যেকটা এসিডি পেশেন্টদের জন্য ম্যান্ডেটরি। এছাড়া হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিতে হবে, হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন দিয়ে দিতে হবে। এছাড়া আরো কিছু মানে কয়েক ধরনের ভ্যাকসিনেশন দেওয়ার যেতে পারে, যেমন মেনিনগোকক্কাসের বিরুদ্ধে ভ্যাকসিনেশন আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে ভ্যাকসিনেশন আছে, আবার হার্পিস জোস্টার, এই সিরিয়াস ইনফেকশন গুলোর বিরুদ্ধে কিন্তু পেশেন্টকে ভ্যাকসিনেশন করে ফেলতে হবে। আরেকটা হচ্ছে ট্রিটিং কোমরবিড কন্ডিশন। এসিডিক পেশেন্টদের আরো কিছু কোমরবিডিটি থাকে, যেমন এই ধরনের পেশেন্টদের অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি বেশি থাকে। এটাকে বলা হয় এক্সিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস। কাজেই কোনো পেশেন্টদের এই এক্সিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিসের ট্রিটমেন্ট করতে হবে। পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন থাকতে পারে, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকতে পারে, অস্টিওপেনিয়া অথবা অস্টিওপোরোসিস থাকতে পারে। এই কোমরবিড কন্ডিশনগুলোকে ট্রিট করতে হবে, যাতে এদের এই কোমরবিড কন্ডিশনগুলোর কমপ্লিকেশন ডেভেলপ না করে। এরপরে ফার্মাকোলজিক্যাল থেরাপি। এখন ফার্মাকোলজিক্যাল থেরাপি ডিসকাশন করার আগে আহ, অনেক রকমের ফার্মাকোলজিক্যাল থেরাপির অপশন আছে, অনেক ধরনের ড্রাগ রয়েছে, এবং সেই সমস্ত ড্রাগ যেহেতু ইমিউনো সাপ্রেসিভ, সেগুলো কিন্তু সব পেশেন্টকে ব্যবহার করা হয় না। আমরা ফার্মাকোলজিক্যাল থেরাপি কাকে কোন ধরনের ওষুধ লাগবে সেটার জন্য এসএলই কে 3টি ভাগে ভাগ করা হয়। এসএলইর অ্যাক্টিভিটি বা এসএলইর তীব্রতা, এসএলইর মাত্রা, এটাকে যেমন 3টা ভাগে ভাগ করা হয়: মাইল্ড এসএলই, মডারেট এসএলই এবং সিভিয়ার এসএলই। তো মাইল্ড এসএলইর জন্য আসলে সব ধরনের ওষুধের প্রয়োজন হয় না, আবার মডারেট এসএলইর জন্য কিছু কিছু ওষুধের প্রয়োজন হয়, এবং সিভিয়ার এসএলইর জন্য খুবই শক্তিশালী ওষুধের প্রয়োজন হয়। তাহলে মাইল্ড এসিলিক আমরা কখন বলি? যখন স্কিন ইনভলভমেন্ট হবে, জয়েন্ট ইনভলভমেন্ট হবে, মিউকোসাল ইনভলভমেন্ট হবে, কিন্তু ভাইটাল অর্গান ইনভলভমেন্ট হবে না, তখন আমরা বলবো মাইল্ড এসিলিক। তো মাইল্ড এসিলিক ট্রিটমেন্টের জন্য সবথেকে কমন যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়, হাইড্রোক্সিক্লোরোকুইন অথবা ক্লোরোকুইন। ব্যথার ওষুধ ইউজ করা যেতে পারে এনএসএইডি, এবং লো ডোজ গ্লুকোকর্টিকয়েড। স্টেরয়েড ব্যবহার করা হয়, কিন্তু সেটা অনেক লো ডোজ, যেমন প্রেডনিসোলোন 7.5 মিলিগ্রাম বা তার কম প্রতিদিন। এখন মডারেট এসিডি কখন বলা হয়? সিগনিফিক্যান্ট ইনভলভমেন্ট বাট নন অর্গান থ্রেটেনিং ডিজিজ, মানে সিগনিফিক্যান্ট ইনভলভমেন্ট হবে, কিন্তু সেই অর্গানের ফাংশনটা থ্রেটেনিং কন্ডিশনে যাবে না, যেমন কনস্টিটিউশনাল ফিচার, কিউটিনিয়াস, মাসকুলোস্কেলেটাল, হেমাটোলজি, মানে সিরিয়াস ম্যানিফেস্টেশন না, কিন্তু এই ধরনের ম্যানিফেস্টেশন হলে আমরা বলবো মডারেট এসিডি। মডারেট এসিডির জন্য আমরা কি কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি? হাইড্রোক্সিক্লোরোকুইন, ক্লোরোকুইন। আসলে হাইড্রোক্সিক্লোরোকুইন মাইল্ড হোক, মডারেট হোক, সিভিয়ার হোক, সব ধরনের কিন্তু এসিডিটি ব্যবহার করা হয়। তো
তো এখানে হাইড্রোক্সিক্লোরোকুইনের পাশাপাশি আমরা প্রেডনিসোলোনের ডোজ একটু বেশি দেওয়া হয়, মানে স্টেরয়েডের ডোজ যেমন মাইল্ড এসএলইতে বলা হয়েছিল লো ডোজ দেওয়া হবে, কিন্তু এখানে মডারেট লো ডোজের চেয়ে একটু বেশি ডোজে ইউজ করা হয়, যেমন শর্ট টার্ম প্রেডনিসোলন 5 to 15 মিলিগ্রাম পার ডে। এবং এখানে কিছু স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগ, কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ব্যবহার করা হয়, যেমন মেথোট্রেক্সেট ব্যবহার করা যেতে পারে এবং অ্যাজাথায়োপ্রিন ব্যবহার করা যেতে পারে। এখন সিভিয়ার অথবা লাইফ থ্রেটেনিং এসএলই বা ম্যানিফেস্টেশন কখন আমরা বলবো, যখন মেজর বা ভাইটাল অর্গান ইনভলভমেন্ট হবে, এবং সেই মেজর অথবা ভাইটাল অর্গান ইনভলভমেন্ট হলে তখন আমাদের ট্রিটমেন্ট একটু ভিন্ন রকম হবে। কারণ মেজর বা ভাইটাল অর্গান ইনভলভমেন্ট হলে সেই সিভিয়ার অ্যাক্টিভ ডিজিজকে রিমিশনে আনতে আমাদেরকে অনেক রকমের পাওয়ারফুল ড্রাগ ব্যবহার করতে হবে। যেমন আমরা মাইল্ড এসএলইতে বলেছিলাম লো ডোজ প্রেডনিসোলন, কিন্তু এখানে আমরা হাই ডোজে প্রেডনিসোলন ইউজ করব, অথবা পালস প্রেডনিসোলন ব্যবহার করব, যেটা ইনজেকশন আকারে দেওয়া হয়, পালস মিথাইল প্রেডনিসোলন। এখানে বিভিন্ন রকমের খুবই শক্তিশালী পাওয়ারফুল ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট রয়েছে, যেমন মাইক্রোফেনোলেট মফেটিভ, অ্যাজাথায়োপ্রিন, সাইক্লোফসফামাইড, রিটুক্সিম্যাব, এই ধরনের ড্রাগ ইউজ করা যেতে পারে। যেমন লুপাস নেফ্রাইটিস ক্লাস 4, এই পেশেন্টকে ট্রিট করার জন্য আমাদেরকে তাড়াতাড়ি খুবই শক্তিশালী ওষুধ দিতে হবে, না হলে পেশেন্টের কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে যেতে পারে। এবারে আমরা লেকচারের প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আমরা খুব সংক্ষেপে একটু প্রগনোসিস আলোচনা করব, কারণ প্রগনোসিস কিন্তু অনেক সময় লং কেসের এসএলই পেশেন্ট থাকলে কিন্তু কখনো কখনো ভালো নম্বর দেওয়ার জন্য জিজ্ঞেস করা হয়। তো প্রগনোসিস আমরা কিভাবে ডিসকাশন করতে পারি, আমরা প্রথমেই বলেছি যে এসএলই ক্যান রান এ ভেরিড ক্লিনিক্যাল কোর্স ranging from a relatively benign illness to a rapidly progressive disease with fulminant organ failure or death। মানে হচ্ছে এসএলইর অনেক পেশেন্টের, প্রত্যেকটা পেশেন্টের কিন্তু ক্লিনিক্যাল কোর্স বা প্রগনোসিস আলাদা। কোনো কোনো পেশেন্টের খুবই অল্প মাত্রায় রোগটি থাকে এবং সেটাকে একেবারে প্রায় বিনাইন একটা নিষ্পাপ এসএলইর মতো মনে করা হয়, এবং সেই কন্ডিশনে কিন্তু উনি সারা জীবন অতিবাহিত করে ফেলতে পারেন। আবার কোনো কোনো পেশেন্টের বেলায় কিন্তু রোগটি প্রচন্ড তীব্র মাত্রায় থাকতে পারে এবং ভাইটাল অর্গান ফেইলার এবং ডেথও হয়ে যেতে পারে। কাজেই এক এক পেশেন্টের বেলায় ক্লিনিক্যাল কোর্সটি বা প্রগনোসিসটি আলাদা। সেই জন্য বলা হয় যে এসএলই ক্যান রান এ ভেরিড ক্লিনিক্যাল কোর্স। এখন 5 ইয়ার সার্ভাইভাল রেট, 5 বছরে বেঁচে থাকার হার কেমন এসএলই রোগীদের মধ্যে? একটা সময় ছিল যখন এসএলই ভালো ওষুধ আবিষ্কার হয় নাই এবং যখন রিমাটোলজিস্টের সংখ্যা পৃথিবীতে খুব কম ছিল, তখন কিন্তু 5 ইয়ার সার্ভাইভাল রেট মানে এসএলই রোগীদের 5 বছর বেঁচে থাকার হার সেটা ছিল অনেক কম। যেমন 1950 সালের দিকেও 5 বছর বেঁচে থাকার রোগীর সংখ্যা কিন্তু মাত্র 40% ছিল বা তার কম ছিল। অর্থাৎ একটা এসএলই রোগী 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র 40%। এটা 1950 সালের দিকে। কিন্তু মডার্ন ডিসকভারি অফ ডিফারেন্ট ইফেক্টিভ ড্রাগ, ভালো ভালো ওষুধ আবিষ্কারের ফলে এবং পৃথিবীব্যাপী রিমাটোলজিস্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখন এই আমরা বলি যে 5 বছর বেঁচে থাকার হার কিন্তু 90%-এরও বেশি। কি কি কারণে কিভাবে পেশেন্টদের মৃত্যু হয়? মেজর কজেস অফ ডেথ ইন এসএলই। প্রথম দিকে রোগের প্রথম শুরুর কয়েক বছরের মধ্যে সাধারণত ডিজিজ অ্যাক্টিভিটি অথবা ইনফেকশনের জন্য রোগী মারা যান। কিন্তু যখন রোগের অনেক বছর হয়ে যায়, মানে লেট ডেথের কারণ হচ্ছে এসএলই কমপ্লিকেশনে মারা যায়, যেমন এন্ড স্টেজ রেনাল ডিজিজ, ট্রিটমেন্টের কমপ্লিকেশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো। তাহলে প্রথম কয়েক বছরের মৃত্যুর মূল কারণ হচ্ছে অ্যাক্টিভ ডিজিজ এবং ইনফেকশন, আর শেষের দিকে মৃত্যুর মূল কারণগুলো হচ্ছে কমপ্লিকেশন অফ এসএলই, যেমন এন্ড স্টেজ রেনাল ডিজিজ। কিছু কিছু পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর আছে, যে সমস্ত ফ্যাক্টর গুলো প্রেজেন্ট থাকলে আমরা চিন্তা করতে পারি যে এই পেশেন্টের প্রগনোসিস খারাপ। সেই প্রগনোস্টিক ফ্যাক্টর গুলো কি কি আছে? মানে পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর,
যে ফ্যাক্টরগুলো থাকলে আমরা প্রথমেই চিন্তা করব এই পেশেন্টের পরিণতি ভালো হবে না বা খারাপ হতে পারে, সেই ফ্যাক্টরগুলোর মধ্যে 1 নম্বরে আছে রেনাল ডিজিজ, বিশেষ করে ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি থাকে, হাইপারটেনশন, মেল পেশেন্ট, অর্থাৎ এসিডি কিন্তু মেল পেশেন্টের প্রগনোসিস কিন্তু খারাপ, ইয়াং এজ, খুব অল্প বয়সে এসিডি রোগ, অথবা ওল্ডার এজ অ্যাট প্রেজেন্টেশন, অনেক বেশি বয়সে শুরু হয়েছে, লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অনেক সময় এসিডির পেশেন্টদের ট্রিটমেন্ট কিন্তু ব্যয়বহুল হতে পারে, যে যদি লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস হয় তাহলে কিন্তু পেশেন্টের প্রগনোসিস খারাপ হতে পারে, ব্লাড রেস, প্রেজেন্স অফ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিজ অথবা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এগুলো যদি থাকে তাহলে কিন্তু পেশেন্টের প্রগনোসিস খারাপ, অথবা লাস্ট অফ অল আমরা বলেছি যে হাই ওভারঅল ডিজিজ অ্যাক্টিভিটি, যাদের সবসময় অ্যাক্টিভ ডিজিজ থাকে এবং ডিজিজ অ্যাক্টিভিটি খুবই হাই, তাদের কিন্তু প্রগনোসিস খারাপ হতে পারে। তাহলে পুরো প্রগনোস্টিক ফ্যাক্টর গুলোর মধ্যে কিছু কিছু ফ্যাক্টর মনে রাখতে পারলে ভালো। তো এই হলো আমাদের প্রগনোসিস অফ এসিডি পেশেন্ট। আমরা লেকচারের শেষ পর্যায়ে এসেছি, আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। স্যার কিছু প্রশ্ন ছিল, আমরা প্রশ্ন কি নিয়ে নেব? হ্যাঁ, প্রশ্ন নিয়ে নিতে পারেন। জি, একজন প্রশ্ন করেছে, 40 years old male presented with pain and swelling of small joints of hands with deformity, এক্ষেত্রে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? ভেরি গুড কোশ্চেন। এখন তাহলে 40-year-old male presented with পেইন symmetrical এন্ড সুয়েলিং, হ্যাঁ মানে সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস, তাই তো, সাথে ডিফর্মিটি আছে। তাহলে আমাদের ডিফর্মিং ডিজিজ যেগুলো আছে সেগুলো আমাদেরকে অনেক রকমের ডিজিজই হতে পারে। তার মধ্যে যেহেতু হ্যান্ডে ডিফর্মিটি আছে, যদি হ্যান্ড ইনভলভমেন্ট হয় এবং সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয় তাহলে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে সেটা রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তো রিমাটয়েড আর্থ্রাইটিস ছাড়াও কিন্তু এই ধরনের পেশেন্টদের আরো কি কি হতে পারে আমরা প্রথম লেকচারে ডিসকাস করেছিলাম, যে পেশেন্টের এরকম পলিআর্থ্রাইটিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি। সেখানে কিন্তু আমরা উল্লেখ করেছি রিমাটয়েড আর্থ্রাইটিস না শুধু, সেখানে আরো হতে পারে স্পন্ডাইলো আর্থ্রাইটিস গ্রুপের যে সমস্ত ডিজিজ রয়েছে সেগুলোও হতে পারে, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, তারপরে সোরিয়েটিক আর্থ্রাইটিস। সোরিয়েটিক আর্থ্রাইটিসে এরকম সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস বেশি পাওয়া যায়। তাহলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস, তারপরে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসেও অনেক সময় ক্রনিক রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস যদি হয় সেখানেও হতে পারে। আমরা বলেছিলাম ইনফ্লামেটরি বাউল ডিজিজ অর্থাৎ আইবিডি অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস, সেগুলোতেও কিন্তু এরকম ডিফর্মিটি হতে পারে। এছাড়া ক্রিস্টাল আর্থ্রাইটিস আমরা বলেছিলাম যে গাউট, সিউডো গাউট। তো গাউট মূলত যখন ক্রনিক টোফাসিয়াস গাউট যখন তৈরি হবে তখন কিন্তু এরকম পেশেন্টের ডিফর্মিটি তৈরি হতে পারে। তো কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে এরকম রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, তারপরে স্পন্ডাইলো আর্থ্রাইটিস গ্রুপের যে সমস্ত ডিজিজ আছে বিশেষ করে সোরিয়েটিক আর্থ্রাইটিস সেটা হতে পারে, এমনকি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, রিঅ্যাক্টিভ বা এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিসও হতে পারে, এবং ক্রনিক টোফাসিয়াস গাউট, এই ডিজিজগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আর একটা প্রশ্ন আছে, প্রশ্নটি হলো, ইয়াং পেশেন্টের জেনারেলাইজড বডি এক নিয়ে আসলে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখবো? আচ্ছা, ইয়াং পেশেন্ট উইথ জেনারেলাইজড বডি এক, জি, মানেটা হচ্ছে যে পেশেন্টের কিন্তু শুধু জয়েন্ট পেইন আছে তা না, জয়েন্ট পেইন থাকতে পারে, মাসল পেইন, জেনারেলাইজড বোন পেইন, এগুলো থাকতে পারে। তো এখন জেনারেলাইজড বডি একের আসলে কমন কজ অনেকগুলো। তো সেগুলোর মধ্যে যদি এরকম কোনো কোশ্চেন আসে যে পেশেন্ট উইথ জেনারেলাইজড বডি এক, অথবা একটা সিনারিও দেওয়া থাকলো এ 30-year-old উমেন বা লেডি presented with generalized body ache, how will you approach to her? এক্ষেত্রে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে জেনারেলাইজড বডি এক, এখানে কিন্তু পলিআর্থ্রালজিয়া বা পলিআর্থ্রাইটিস বলা হয়নি। জেনারেলাইজড বডি একের মধ্যে সাধারণত মাসল পেইন এবং জেনারেলাইজড বোন পেইন এগুলো উল্লেখ করা হয়। তাহলে হোয়াট আর দ্য কমন কজের মধ্যে যেগুলো আছে জেনারেলাইজড বডি এক,
সেগুলোর মধ্যে কি কি হতে পারে? একটা হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ লিখতে পারেন কয়েকটি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অথবা লিখতে পারেন বা বলতে পারেন যে স্যার আই উইল কনসিডার ফলোয়িং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলোর মধ্যে কি কি হতে পারে? কমনলি হতে পারে হাইপোক্যালসিমিয়া বা হাইপোভিটামিনোসিস ডি, মানে ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাব হলে হতে পারে। অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস বা অস্টিওমেলাসিয়া, যদি কোনো পেশেন্টের অস্টিওপোরোসিস থাকে তাদের জেনারেলাইজ বডি এক হতে পারে। যদি অস্টিওমেলাসিয়া বা রিকেট থাকে তাহলে জেনারেলাইজ বডি এক হতে পারে। পেশেন্টের অ্যাংজাইটি ডিসঅর্ডার, পেশেন্টের জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, তাদের কিন্তু জেনারেলাইজ বডি এক হতে পারে। পেশেন্টের ফাইব্রোমায়ালজিয়া নামে একটা ডিজিজ আছে, জেনারেলাইজ বডি এক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, সেগুলো হতে পারে। তারপরে ওল্ডার এজ যদি হয় তাহলে জেনারেলাইজ অস্টিওআর্থ্রাইটিস নামে একটা টার্ম আছে, সেই জেনারেলাইজ অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। মেলিগনেন্সি পেশেন্ট, মাল্টিপল মেটাস্টেসিস, মাল্টিপল মাইলোমা, এগুলোতে কিন্তু জেনারেলাইজ বডি এক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এছাড়া পেশেন্টদের এরকম পলিআর্থ্রাইটিসের পেশেন্টদেরও জেনারেলাইজ বডি এক থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আর একটা প্রশ্ন আছে, প্রশ্নটি হলো পলিআর্থ্রাইটিস উইথ জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথির ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে? পলিআর্থ্রাইটিস উইথ জেনারেলাইজ লিম্ফেডেনোপ্যাথি। জি, এখন প্রথমে এক্ষেত্রে দুটো ভাবে আপনারা প্রথমে এই প্রশ্নের আনসার দেওয়ার জন্য আপনারা দুভাবে চিন্তা করবেন। একটা হচ্ছে যে হোয়াট আর দ্য কজেস অফ পলিআর্থ্রাইটিস, নেক্সট হোয়াট আর দ্য কজেস অফ জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি। আপনারা এই দুটো কজ যদি আপনারা এখান থেকে আপনারা সাইমুলেট করেন যে পলিআর্থ্রাইটিসের কজ কি কি এবং জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথির কজ, তাহলে কিন্তু আপনারা এটার আনসার পেয়ে যাবেন। যেমন আমরা পলিআর্থ্রাইটিসটাকে অনেক ভাগে ভাগ করেছিলাম, তার মধ্যে আমরা বলেছিলাম রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ডিজিজ, যেখানে কিন্তু এরকম লিম্ফেডেনোপ্যাথি হতে পারে, জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি। নাম্বার 2, এসিলিতে কিন্তু জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি হয়। তাহলে একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, একটা হতে পারে এসিলি। আবার জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথির কিছু কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে কি কি কারণে জয়েন্ট পেইন হতে পারে। যেমন জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথির মধ্যে আমরা যে সমস্ত ইনফেকশন আছে কিছু, যেমন একটা ভাইরাল ইনফেকশন হলো, সাপোজ দ্যাট এপস্টেইন-বার ভাইরাস ইনফেকশন, অথবা ইনফেকশাস মনোনিউক্লিওসিস, এক্ষেত্রে কিন্তু জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি যেমন হবে তেমনি একটা ভাইরাল মায়ালজিয়া মানে জেনারেলাইজ হতে পারে। তার মানে ভাইরাল ইনফেকশন হতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন বা প্রোটোজোপ্যারাসাইট ইনফেকশনেও কিন্তু এরকম জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি উইথ জেনারেলাইজড বডি এক থাকতে পারে। তাছাড়া যেমন লিম্ফোমা একটা হেমাটোলজিক্যাল মেলিগনেসি, এক্ষেত্রে কিন্তু পেশেন্টদের এরকম জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি হতে পারে এবং জেনারেলাইজড বডি এক বা বোন পেইন, মাসল পেইন হতে পারে। এছাড়া মেলিগনেন্সি, ডিসেমিনেটেড মেলিগনেন্সি, যদি ডিসেমিনেটেড মেলিগনেন্সি হয় তাহলে এরকম লিম্ফেডেনোপ্যাথি সাথে আর্থ্রাইটিস বা আর্থ্রালজিয়া বা জেনারেলাইজড বডি এক থাকতে পারে। তার মানে মেলিগনেন্সি একটা কারণ হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। আপাতত আর কোনো প্রশ্ন নেই, যেহেতু আপনি লাইভটি শেষ করে দিতে পারেন স্যার। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ সো মাচ স্যার।